ভেঙ্কটপুরম গ্রামে সাবিত্রী নামে এক মহিলা বাস করত। যেহেতু সে একটু পুরনো ধাঁচের মহিলা ছিল, তাই সবকিছুতে ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করত। সন্ধ্যা তার সাথে গ্রীষ্ম কাটাতে আসে এবং তার সেই ঐতিহ্যে সে বিরক্ত হয়ে পড়ে। সন্ধ্যা মনে মনে বলতে থাকে, আমি যদি এই মহিলার সাথে আর কিছুক্ষণ থাকি, আমি ঐতিহ্য নিয়েই মারা যাব। আমার এখানে একটুও থাকতে ভালো লাগছে না, কি যে করি আমি। এই বলে সন্ধ্যা তার বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার কথা চিন্তা করে এবং ফিরতির টিকিট বুক করে দেয়। পরের দিন সন্ধ্যা তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সন্ধ্যার বাইরে যাওয়ার মুহূর্তে একটি কালো বিড়াল তার পথ জুড়ে বসে। সেই দেখে সাবিত্রী খুব চিন্তিত হয়ে পড়ে। তার কিছু অশুভ কথা মনে পড়ছিল। সেই সময় সাবিত্রী সন্ধ্যাকে ডেকে বলে, সন্ধ্যা থামো, তোমার পথ জুড়ে একটা কালো বিড়াল এসে গেছে। এখন আর না যাওয়াই ভালো। ভিতরে এসে 10 মিনিট বসো, তারপরে যেও। এই কথা শুনে সন্ধ্যা খুব বিরক্ত হয়ে যায়। তারপরে সে সাবিত্রীকে বলে, আমি যদি 10 মিনিট আর এখানে বসে থাকি, তাহলে কিন্তু ট্রেন আর পাবো না। আমাকে এখানে অপেক্ষা করতে বলো না, আমি এক্ষুনি যাব, বুঝলে তো? সাবিত্রী তখন প্রচন্ড পরিমাণে রেগে যায়। রেগে গিয়ে সে সন্ধ্যাকে বলে, তুমি এখন কোথায় যাচ্ছ? 10 মিনিট তো তোমাকে বসতে বললাম। বয়স্কদের কথা কি কানে নিতে পারছো না? ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বাইরে গেলে পা একদম ভেঙে দেব। বেশি তর্ক আমার সাথে একদম করবে না বলে দিলাম কিন্তু। সাবিত্রী চিৎকার করে ওঠে। সন্ধ্যার আর কোনো উপায় না থাকায় সে 10 মিনিট অপেক্ষা করে, কিন্তু সে ট্রেন মিস করে দেয়। সে মনে মনে ভাবতে থাকে, ও, আমি এখন ট্রেনটা মিস করে ফেললাম। এখন আবার আমাকে পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে। আরও এক সপ্তাহ ওই মহিলার সাথে থাকলে ওনার ঐতিহ্য নিয়ে আমি পাগল হয়ে যাব। আমার এর এসব একদম সহ্য হচ্ছে না। সে এই কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়। পরের দিন রাত্রিবেলা সন্ধ্যা কম্বল ঢেকে নিয়ে ফোনে কারোর সাথে কথা বলছিল, যাতে বৃদ্ধা না দেখে। এই বৃদ্ধা মহিলার ঐতিহ্যের কারণে আমাকে পুরোপুরি এরকম ভাবে ঢেকে রাখতে হয়েছে, আর মোবাইল দেখতে হচ্ছে। সাবিত্রী দেখতে পায় যে কম্বলের মধ্য থেকে আলো জ্বলছে। তুমি যদি নিজেকে পুরোপুরি ঢেকেও রাখো আর মোবাইল দেখো, তোমার কি মনে হয় সন্ধ্যা আমি তোমাকে দেখতে পাবো না? সে সন্ধ্যার কাছে গিয়ে কম্বল খুলে মোবাইলটা নিয়ে নেয়। সন্ধ্যা তাকে বলে, প্লিজ নানি, আমি ঘুমোতে পারছি না, আমাকে ফোনটা দিয়ে দাও প্লিজ নানি। সে তার কাছে অনুনয় বিনয় করতে থাকে। ঘুম আসবে কিভাবে? এত দেরি করে ঘুম থেকে উঠলে আর দেরি করে যদি ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও, তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আর ঘুমও আসবে। এক্ষুনি ঘুমিয়ে পড়ো, নয়তো খারাপ হবে। সে ফোনটাকে নিয়ে চলে যায়। সন্ধ্যা মনে মনে বলে, এখন আমি কি করে ঘুমোবো? এখন তো শুধু 9টাই বাজে। শহরে থাকলে রাত 12টা পর্যন্ত জেগে থাকতে পারি। এই বৃদ্ধ মহিলাকে দেখলে মাথাটা গরম হয়ে যাচ্ছে। সে কম্বল ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ে। এইভাবে দিন কাটতে থাকে। একদিন সন্ধ্যা সেজে গুজে বাইরে যাচ্ছিল। সেই সময় নারী তাকে ডেকে বলে, সন্ধ্যা, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি। সন্ধ্যা তাকে এই কথা বলে। তখন তার নানি কাজল এনে তার উপর যাতে কোনো খারাপ নজর না পড়ে সেই জন্য দিয়ে দেয়। তুমি কি পাগল হয়ে গেছো? আমার সাজসজ্জাটা নষ্ট করে দিচ্ছ কেন নানি? তুমি যদি এটাকে সরিয়ে দাও, তাহলে কিন্তু আমি কখনো তোমাকে বাইরে পাঠাবো না, এই বলে দিলাম। সে মেয়েটিকে এই কথা বলে। সন্ধ্যা সেই কাজল সরিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়ায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সন্ধ্যা যখন বাড়ি ফেরে, তখন তার পেটে সামান্য ব্যথা শুরু হয়, কিন্তু সে তার নানিকে বিষয়টি জানায়নি। ঠিক মাঝরাতে তার পেটের ব্যথা আরও বেড়ে যায়। এরপরে সে কান্নাকাটি করতে থাকে, সে চিৎকার করতে থাকে। সে তার নানিকে ডাকে এবং সন্ধ্যা কাঁদতে কাঁদতে তাকে বলে, নানি, আমার খুব পেটে ব্যথা হচ্ছে, আমি আর পারছি না নানি। সে তাকে কথা বলে। তারপর তার নানি লঙ্কা এবং লেবু এনে তার ওপর যে কুনজর পড়েছে তা সরাতে শুরু করে। এই জন্যই তোমাকে বলেছিলাম কাজলটা না সরাতে, তুমি আমার কথা শুনলে না। এখন দেখলে তো কি হলো। সর্বদা পুরনো লোকদের কথা শোনা উচিত, তারা তোমার ভালোর জন্যই বলছে, বুঝলে তো? সে এই কথা তাকে বলে। কিছুক্ষণ পরে তার পেটের ব্যথা কমে যায়। সাবিত্রী সকালে উঠে তাকে কিছু রসনা তৈরি করে সন্ধ্যাকে পান করতে দেয়। সন্ধ্যা ভাবে যে এটি কফি এবং সে পান করে ফেলে, কিন্তু এটা খুবই তিক্ত ছিল। সে দৌড়ে বেরিয়ে সে পুরো জিনিসটা থুতু করে ফেলে দেয় এবং সে তার নানি সাবিত্রীকে বলে, নানি, তুমি আমাকে কি মেরে ফেলার পরিকল্পনা করেছো? তুমি আমাকে কি খেতে দিয়েছো? কালকে তো তোমার শরীরটা ভালো ছিল না, তাই তোমার জন্য এটা নিয়ে এসেছি। এটা খেলে তুমি একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন সন্ধ্যা প্রচণ্ড রেগে যায়। সে তার নানিকে বলে, তুমি কি মনে করো তুমি একজন বড় ডাক্তার?
এই কথা বলে সে বেরিয়ে যায়। সেই রাতে একজন মহিলার প্রসব বেদনা ওঠে। সমস্ত মহিলা তাকে তার নানির কাছে নিয়ে আসে। এই দেখে সন্ধ্যা অবাক হয়ে যায়। তারপরে সে তখন তার নানিকে বলে, যখন প্রসব বেদনা হচ্ছে তাহলে ওকে এখানে এনেছো কেন? দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাও, দেরি করে ফেলো না কিন্তু, নয়তো আবার খারাপ হয়ে যাবে। সে তাদের এই কথা বলে, কিন্তু কেউ তার কথায় কান দেয়নি। তারপর সাবিত্রী সেই মহিলাকে সন্তান প্রসব করতে সাহায্য করে। এটা দেখে সে অবাক হয়ে যায়। তারা হাসপাতালে কেউই যায় না। তোমরা কেউ হাসপাতালে নিয়ে যাও না কেন? প্রসব বেদনা উঠলে বলো আমাকে। মেয়েটির স্বামী তাকে বলে, যখন কোনো হাসপাতাল ছিল না তখন কি বাচ্চা প্রসব হতো না? আমাদের এখানে তখন কোনো ওষুধ ছিল না, কেউ সাহায্য করতো না, আমরা নিজেরাই ওষুধ তৈরি করতাম। এই নানি তখন সকলকে সাহায্য করত প্রসব বেদনা উঠলে। তাই আমরা কোনো হাসপাতালে যাই না কখনোই, আমরা নিজেদের মতোই নানির কাছে নিয়ে এসেই চিকিৎসা করাই। তুমি সবকিছু বুঝলে তো আজকে? এরপরে সন্ধ্যা বুঝতে পারে সেদিন যখন তার পেটে ব্যথা হয়েছিল তার নানি কিভাবে কমিয়ে দিয়েছিল। তারপর থেকে সন্ধ্যা তার নানি যা বলতো সেই সমস্ত কাজ মেনে চলতে শুরু করে। এইভাবে দিন কাটে। কমলাপুরমে রামবাবু নামে এক কৃপণ বাস করতেন। গ্রামবাসীরা তাকে কোথাও দেখলেই তার উপর খুব রেগে যেতেন। তার অপ্রয়োজনীয় জিনিস এবং সমস্ত সস্তা জিনিসে মানুষ বিরক্ত হতেন, বিশেষ করে তার কৌতুক প্রকৃতির দ্বারা। এমনকি তার দাদিও তাকে বকতেন। রামবাবু একদিন খুব কাঁদছিল সকালবেলায়। কি হয়েছে? মেয়েদের মতো কাঁদছিস কেন? ভোরবেলায় এভাবে কাঁদছিস কেন রে? মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? আমি 30 বছর পার করে ফেলেছি, তাই আমি কাঁদছি। আমি তো 50 বছর পার করে ফেলেছি, তাতে কি হয়েছেটা কি? পাগল নাকি? তুমি তো বিয়ে করেছো, আর তোমার স্বামীও ছিল, আর আমার বিয়ের কথা সবাই জিজ্ঞাসা করছে। তুমি কি আমার বিয়ে নিয়ে কোনো আগ্রহী নাও দাদি? বলো তো, বলো দাদি। আমার তো মনে হয় তুমি বিয়ে করতে রাজি নাও, তাই। কে বলেছে আমি বিয়ে করতে রাজি নই? তুমি একটা সুন্দর মেয়ে খুঁজে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। আমি অবশ্যই কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করতে রাজি। তোর মতো কঞ্জুস লোককে মেয়ে কে দেবে বলতো? পরের বার যদি তুমি এই কথা বলেছো যে আমি কঞ্জুস, তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। এখন যাও, আমার জন্য খাবার রান্না করো। সামান্য তেল, অর্ধেক পেঁয়াজ আর সামান্য ডাল দিয়ে আমার জন্য সুস্বাদু খাবার তৈরি করো। যা বললাম সেটা করো। তোমার কি মনে হয় আমার সব শেষ হয়ে গেছে? যাই হোক, তুমি যেভাবে বলছো সেভাবে তরকারি করে এমন কেউ আছে কি? আমি চিমটি লবণের কথা শুনেছি, কিন্তু চিমটি ডালের কথা শুনিনি। তোমার মতো লোকের সাথে যে আমি কি করে আছি ভগবান জানে। যত সব। তুমি এখন কথা বন্ধ করো, আমি গিয়ে কিছু সবজি নিয়ে আসি, আর তুমি রান্না শুরু করো। কি? তুমি সবজি আনতে যাচ্ছ? তুমি মন্দির থেকে তো নারকেল আর রাস্তার ধারে যে লেবু পাবে সেগুলোকে কুড়িয়ে নিয়ে আসবে, আর নয়তো রাস্তার ধারে কোনো পালং শাক নিয়ে আসবে। এর বাইরে আর কি আনবে তুমি? সবজি। তুমি কথা বলা বন্ধ করো, এরপরে কিন্তু তোমার এই দাঁত আমি বের করে নেব। যখন বিয়ে করব তখন আমি বলবো আমি কি করব। ঠিক আছে, তুমি আমার দাঁতগুলো বের করেই নিও। এখন তুমি নিজে এতটা কঞ্জুস, কে যে বিয়ে করবে আর বিয়ের খরচ যে কি করে হবে ভগবান জানে। খরচের ভয় আমি বিয়ে করছি না, আমি অবশ্যই বিয়ে করব। এই স্বাধীন তরকারি আমি আর খেতে পারছি না, আমার আর এসব একদম ভালো লাগছে না, বুঝলে তো? সেই বলে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। তখন তার কাকা গোবিন্দধাম আসে। সে তার কাকাকে দেখে তৎপর হয়ে ওঠে। সে তার কাকার জন্য চিন্তা করতে থাকে। সে তার কাকাকে বলে, এসো কাকা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো সুখবর এনেছো। তাড়াতাড়ি বলো, কি সুখবর এনেছো তুমি? আমি তোমার জন্য একটা প্রস্তাব এনেছি, সেজন্যই এসেছি। আমি জানি। তুমি কি যৌতুকের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলে? তোরা 1 লাখ টাকা পর্যন্ত দেবে বলেছে, বুঝলে ভাগ্নে? খুব ভালো কথা। তারপর যৌতুকের টাকা থেকে যাবতীয় ব্যয়ভার বহন করব। তখন আমি আমার পকেট থেকে 1 টাকাও খরচ করব না, আর বিয়ের পর আমি সুখে বসবাস করব আর রান্না খাবো। বিয়ে মানে এমন নয় যে তুমি শুধু টাকা দেবে আর সেইটা দিয়ে সামঞ্জস্য হতে পারবে। সেই খরচ কিন্তু বেড়েই চলবে। সেই সময় তার কাকা বলে, আমার দিকে তাকাও, আমি তোমাকে একটা ভালো কথা বলি, শোনো। 1 সপ্তাহের মধ্যে একটা ভালো দিন আছে, সেই দিনটাকে তুমি চূড়ান্ত করবে নাকি বিয়ের জন্য, বলো? খরচ কত হবে? তারা কি শুরুতেই আমাদেরকে যৌতুক দেবে? সেই কথাটা তুমি বলো আগে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, বিয়ের 5 দিন আগে তারা যৌতুক দেবে। সব খরচ মিটিয়ে তারপর তোমার সাথে 10,000 টাকা থাকবে।
তাই তোমার চিন্তা করার কোনো কারণই নেই, বুঝলে তো? তাহলে আপনি বিয়েটা ঠিক করে দিন কাকা। শুধু টাকার খরচের কথা চিন্তা করলেই কি তোমাদের জন্য ঠিক হবে? মেয়েটাকে দেখবে না? তার দরকার নেই, বিয়েটাই আমার জন্য যথেষ্ট। আমার তো মনে হয় যৌতুকের জন্য তুমি কোনো বুড়িকেও বিয়ে করতে পারবে। যা তা। এই ভদ্রমহিলাকে খুন করে জেলে গিয়ে বসবো। দেখো আমি তোমার সাথে কি করি এরপরে। আমাদের আরো কিছু করার আছে, এসো আমরা অন্যান্য কাজ শেষ করি। এই বলে গোবিন্দ এবং রামবাবু তারা দুজনে মিলে বেরিয়ে যায়। সারাদিন তারা অনেক জায়গায় ঘুরে সন্ধ্যায় বড় ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। সেই ব্যাগ দেখে রাঙ্গাম্মা চমকে ওঠে। রামবাবু একটা শাড়ি বের করে রাঙ্গাম্মাকে দেয়। রাঙ্গাম্মা সেই শাড়ি হাতে নিয়ে তাদেরকে বলে, আমি তো এটা দেখে ধাক্কা পেয়েছি, তুমি আমাকে শাড়ি দিচ্ছ, তাও আবার নতুন শাড়ি। বাবা, মুখ বন্ধ করে এই শাড়িটা নাও। এসব আনতে গিয়ে প্রায় প্রাণ হারিয়েছিলাম। সঙ্গে সঙ্গে এই শাড়ি ব্যবহার করবে না, আমার বিয়ের সময়ের জন্য রেখে দাও। এখন যাও এখান থেকে। শাড়িটা দেখে রাঙ্গাম্মার কিছুটা সন্দেহ হয়। সে ব্যাগ দেখাতে বলে, তোমরা যে জিনিসগুলো এনেছো সেই ব্যাগটা আমাকে ভালো করে দেখাও তো। আমি একটু ব্যাগটা ভালো করে চেক করে দেখি কি আছে ওর মধ্যে। দেখাও আমাকে তোমরা। এই বলে সে ব্যাগটা বের করে। তার মধ্যে আরো অনেক কিছু ছিল, তার মধ্যে একটা স্যুটও ছিল। তখন রাঙ্গাম্মা বোঝে। এরপরে রাঙ্গাম্মা তাদেরকে বলে, এবার আমি গল্পটা বুঝলাম। তুমি জেলে মহিলার কাছ থেকে জিনিসগুলো চুরি করেছো। এটা তার শাড়ি এবং তুমি চুরি করে এনেছো। আমি কখনোই তোমার মনোভাব পরিবর্তন করতে পারবো না। যত সব। সে তার কাজকে ঘৃণা করত। রামবাবু তার কথা উপেক্ষা করে কাপড় ভাঁজ করতে লাগলো। নিজের জন্য নিয়ে এসেছি, এইভাবে সে বলতে লাগলো। এইভাবে এক সপ্তাহ কেটে যায়। যৌতুকের টাকা দিয়ে রামবাবু তার বিয়ের কাজ শুরু করে। রামবাবুকে দেখে বিয়ের জন্য আসা সকলেই অবাক হয়ে যায়। রামবাবু যে কোটটি পরেছিল, লোকেরা ভাবে যে তারা কোথাও এইরকম কোট দেখেছে। সেই সময় রামবাবুও একটু ভয় পেয়ে যায়। সে বলে, এটা শুধু আমার কোট, আমার দিকে এভাবে তাকিয়ে থাকার কোনো দরকারই নেই। এখন অন্তত মেয়েটার দিকে তাকাও। মেয়েটা এতটাই কালো যে সবাই মেয়েটার দিকে তাকিয়ে আসছে, বুঝলে? তোমার বাজে মন্তব্য করা বন্ধ করো। যদি সে কালো হয় বা সে অন্যরকম খারাপও হয়, আমি তাকে বিয়ে করছি। তোমাকে কেউ বদলাতে পারবে না, আমরা সবটা জানি। সেখানে গোবিন্দম চলে আসে। সে প্রচন্ড পরিমাণে আতঙ্কে ছিল। তুমি এত আতঙ্ক কেন? ঘামছই বা কেন? খবর পর্যাপ্ত নয়, মেয়ে পক্ষ আমাদের উপর চিৎকার করছে। আমি কিছুই বুঝতে পারছি না, কি করব আমি এখন? মাথার কাজ করছে না যে। কাকা, খরচ তো বাড়ছে, কিছুই তো কমছে না। এই জন্য এরপরে আমাদের কিছু আনুষ্ঠানিকতাও করতে হবে। পরে তোমার শ্বশুরের জন্য এবং অন্যদের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। তুমি এই ব্যাপারগুলো একটু বোঝো। রামবাবু গোবিন্দমের কথা সহ্য করতে পারলেন না। একদিকে খরচ, অন্যদিকে আনুষ্ঠানিকতা। আর এত খরচের বহর দেখে সে কিছুই স্থির করতে পারল না। তখন সে বিয়ের মণ্ডপ থেকে উঠে দৌড়তে শুরু করে। এরপরে সকলে তার পিছনে দৌড়তে থাকে, কিন্তু কেউ তাকে ধরতে পারে না। সে এইভাবে বিয়ের মণ্ডপ ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যায়।